আরে এই রাফি, বলি কত দূর হলো? বেলা তো কম হলো না? পারি না আমি তোদের নিয়ে। আর এই ছোট মেয়েটাও হয়েছে আমার, তিরিং বিরিং করে লাফিয়ে বেড়াবে সারাদিন। মানুষ তো না, যেন ব্যাঙের ক্যাঙ্গারু। এদিকে যে এত কাজ পড়ে আছে, একা হাতে কি আমি একা সবকিছু সামলাতে পারি? ইভা বাসায় ঢুকে বলল, তুমি আম্মু কি হয়েছে? এই যে এখন আসার সময় হলো তোর? কখন বের হয়েছিস? আমাকে এত কিছু ধরিয়ে দিয়ে গেলি। আচ্ছা, আমি এসে গেছি তো, দেখি দাও আমাকে, আমি হেল্প করছি। পায়েসটা নামা। আর আরেকজন কোথায়? নিশ্চয়ই বান্ধবীর বাসায় গেছে। পারি না আমি ওকে নিয়ে। বাদ দাও, আজ ওর বার্থডে, বন্ধুদের সাথে মজা তো করবেই। তোর আশকারাটাতে মেয়েটা এমন হয়েছে। বাদ দাও না। রাফি কি করে? কি আবার? কেক সাজাচ্ছে। তোর ছোট বোনের তো আবার যেমন তেমন কেক চলবে না। চলে আসবে নাবিলা, চিন্তা করো না। এই যে পাঁচটা নামিয়ে দিচ্ছি। আর কিছু? এখন আর লাগবে না। টেবিলে খাবারগুলো সাজিয়ে ফেল, তোর আব্বুর অফিস থেকে কিছু লোক আসবে। আসলে নাস্তা দিতে হবে আগে, বুঝলি? আব্বু অফিসে? হ্যাঁ, চলে আসবে, যা তুই। আচ্ছা। এইদিকে রাফি কেক সাজিয়ে বেলুনগুলো সাজিয়ে ফেলছে। তবে এই বাচ্চাগুলোর কারণ কি আর কাজ করায় শান্তি আছে নাকি? খালি বেলুনগুলো ফুটিয়ে দৌড় মারছে ফাজিলের দল। এই নীলু, মার খাবি কিন্তু, যা এখান থেকে। ভাইয়া, আমি বেলুন, ওকে দিলে আমাকেও দিতে হবে। ওলে বাবা লে, দাঁড়া দেখাচ্ছি মজা। ধরতে পাই আগে তোদের, দাঁড়া বলছি। এই পালা, সবাই পালা। ভাইয়া ধরতে পারলে মারবি, পালা পালা। বলেন তো কেমনটা লাগে এই বাচ্চাদের জ্বালায় জীবনটা বেদনা। আর আমাকে যে কোথায় ফাঁসি দিয়ে গেছে ইভা, আমাকে এখানে ফাঁসিয়ে সে যে কোথায় চলে গেছে, সব কটা ফাঁকিবাজ। কথা না বলতে বলতেই এবার রুমে ঢুকে বলল, বাহ, দারুণ। রাফি, তুই তো ভালোই সাজিয়েছিস। আইসে ফইননি, যা ভাগ। আমাকে রেখে এখানে নিজে তো আরামসে ঘুরে বেড়াচ্ছিস। দেখ, আমাকে দোষ দিবি না, আমি মার্কেটে গিয়েছিলাম, আমিও বসে নেই। হয়েছে হয়েছে, ঢং দেখানো লাগবে না। নাবিলা কোথায়? বান্ধবীর বাসায়। এখনো আসে? না তো। কেমনটা লাগে? কান ধরে টেনে নেওয়া আসা লাগবে, বদের হাতে। সব তো হয়ে গেছে, তাই না? মোটামুটি। চাচা চাচি কোথায় দেখছি না? আব্বু তো অফিসে, আম্মু তো রুমেই আছে। আচ্ছা, আমি দেখি কোথায়। হুম। এ হলো রাফি, মামুন সাহেবের একমাত্র ছেলে। আর ইবা আব্দুর রহমানের বড় মেয়ে, আর নাবিলা ছোট মেয়ে। এবার রাফি সেম বয়সে, নাবিলা ওদের থেকে 2 বছরের ছোট। যাই হোক, এদিকে নাবিলা বান্ধবীর বাসায় এসে আড্ডায় মেতে উঠেছে। এই জানো, আমাকে এখন যেতে হবে রে। বাসায় গেলে আবার রাগ করবে। তুই আর ইসরাত একটু পর চলে আসবি, কিন্তু একদম দেরি করবি না। চলে আসবো, টেনশন করিস না। এই শুনেছি তোর চাচাতো ভাই এসেছে ঢাকা থেকে। কেমন রে, হ্যান্ডসাম আছে তো? খুব সব, তাই না? আমার ভাইয়ের দিকে নজর দিবি না, বুঝলি? কেন রে, তোর এত চলছে কেন? মরণ আমার জ্বলবে কেন? আমি উঠলাম, চলে আসবি কিন্তু। ওকে ওকে। নাবিলা রিক্সা করে বাসায় চলে আসলো। রাফি সোফায় বসে শশা খাচ্ছিল। নাবিলাকে দেখে রাফি বলল, এসে গেছে পেতনি। ওই কইছিলি রে? নাবিলা মুচকি হাসলো। এই ছেলেটাকে আমারই ভাই হতে হলো। ভাই তাতে কি, আমি ভাই মানি না। সেই ছোটবেলা থেকে আমি আমার মনে ওকে জামাইয়ের জায়গা দিয়ে রেখেছি। ভাইটাই মানার সময় নেই এখন। রে অমন গোল গোল চোখ করে তাকিয়ে আছিস কেন? শশা খাবেই নাকি? দিতে পারবো না, নিজে কেড়ে এনেছি, যা ভাগ। নাবিলা মুচকি এসে চলে গেল। রাফি অবাক হয়ে ভাবলো, এটা কি হলো? এবার বাসায় আসার পর থেকে এই নাবিলে এমন বিহেভ করছে কেন? কিছু বললেই মুচকি হেসে চলে যায়। ছোটবেলা থেকে একসাথেই আমরা বড় হয়েছি, এমন ভাব করছে এখন যে আমাকে চিনতেই পারছে না। আজও মেয়ে, কানের নিচে একটা দিলে সব ঠিক হয়ে যাবে, বুঝবো। কিরে রাফি, কি বিড়বিড় করছিস? সিঁড়িতে ইভা নেমে আসলো। ইভাকে দেখে রাফি শশার প্লেটটা রেখে দাঁড়িয়ে বলল, বাহ বাহ, কিরে ইভা, 1 বছরে একদম পাল্টে গেছিস দেখি। শাড়ি পরা শুরু করলি কবে থেকে? কেন রে, প্রেমে পড়ে গেলি নাকি? আইসে, এই রাফির মন গলানো এত সহজ না। অনেক সুন্দর লাগছে না? এমনিতে তো তোকে কালার ডাইনের মতো লাগে, আজকে কেন জানি একটু একটু সুন্দর লাগছে। শাড়িতে মানিয়েছে তোকে। কুত্তা একটা, তোর বিয়ে দেবো ডাইনির সাথে, ওয়েট কর। যা যা, দেখে নেব।
নে শশা খা। তুই খা। আম্মু, আম্মু, আমার কুচিটা ঠিক করে দাও না। এই পেতনি, এদিকে আয়। আবার কি হলো, জলদি বল। দাঁড়া এখানে। কেন? দাঁড়া বলছি, চাষি কাজ করছে, আমি ঠিক করে দিচ্ছি। বাবা, কি শুনছি আমি? এত ভালো কবে হলি রে? আমি খারাপ ছিলাম কবে? খারাপ তোর চিন্তা ভাবনা। পেতনি কোথাও। চুপ করে দাঁড়া, নড়িস না। রাফি এবার শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, দেখ ঠিক আছে না? হ্যাঁ, ঠিকই তো আছে। তুই এসব শিখলি কোন জায়গা থেকে? এই ঢাকায় কি তোর কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? এই দেখো, বলেছিলাম না তোর চিন্তা ভাবনাই খারাপ। কেন আমি ছেলে বলে কি এসব পারি না? শুধু কি মেয়েরাই পারে নাকি? সোজা কথার সোজা উত্তর দিতে পারিস না নাকি? তার মানে গার্লফ্রেন্ড আছে, তাই না? গার্লফ্রেন্ডের কুচি ঠিক করতে করতে হাত একদম পাকা হয়ে গেছে। উল্টাপাল্টা কিছু বলবি না। আমি কি তোর মতো নাকি যে 10-12টা ছেলেকে পিছিয়ে পিছিয়ে ঘোরাবো? পেতনি একটা। বুঝি বুঝি, তোকে আমার থেকে ভালো আর কে বা বোঝে বল? তোকে আমি হাড়ে হাড়ে চিনি। হয়েছে, আর চিনতে হবে না। বেশি চিনলে মস্তিষ্কের সমস্যা হবে তোর। যা ভাগ। তুই যা, দাঁড়িয়ে না থেকে ফ্রেশ হয়ে আয়। চলে আসবে সবাই এক্ষুনি। হ্যাঁ যাবো, শশাগুলো খেয়ে নেই আগে। নাবিলা টেবিলে বসে বসে সব দেখে মনে মনে জ্বলছে। কাঁটা চামচটা আপেলের ভেতরে একবার মারছে, আবার বের করছে। মেয়ের এমন কাণ্ড দেখে রাবেয়া বেগম নাবিলার মাথায় টোকা দিয়ে বলল, করছিসটা কি? আপেলগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে বলেছে, এইভাবে আপেলের সাথে যুদ্ধ করতে বলিনি। পারবো না আমি, তুমি করো। ও মা, দেখো মেয়ের কথা। না পারলে বসে আছিস কেন? সর এখান থেকে। কাজের 12টা বাজাবে শুধু শুধু। আম্মু, আমি শাড়ি পরবো। অবাক হলে কেন? আমি পরতে পারি না? আমি বড় হয়েছি না? হঠাৎ এই ভূত মাথায় আসলো কিভাবে? জানি না, আমি শাড়ি পরবো বলছি, পরবো। বলি, কাল শপিং এ যে এতগুলা জামা কাপড় কিনে আনলি, আর এখন বুঝিস ওসব বাদ দিয়ে শাড়ি পরবি? মাঝে মাঝে তোর কি হয় বলতো? এখন এক কথা বলিস তো তখন আরেক কথা। উফ আম্মু, আমি শাড়ি পরবো মানে পরবো। আমি ফ্রেশ হতে চাচ্ছি। তোমার ওখান থেকে আমাকে একটা শাড়ি দিবা। আমার শাড়ি তো হবে না, তোর বোনের কাছ থেকে নে তুই। আচ্ছা ঠিক আছে, আমি আগে ফ্রেশ হয়ে আসি। রাফিরা দুই ফ্যামিলি একই বাড়িতে থাকে। দুই চাচার মাঝে কোনো ভেদাভেদ নেই। ওনারা দুই ভাই দুইজনকে অনেক ভালোবাসে, যার কারণে একই বাড়িতে থাকে ওনারা। নিচতলায় ইভারা আর উপরতলায় রাফিরা থাকে। ইভা চাচিকে ডাকতে ডাকতে রুমে এসে দেখলো চাচির শাড়ি পরছে। ইভাকে দেখে খাদিজা বেগম হেসে বলল, কি রে, রেডি তুই? হ্যাঁ চাচি, কেমন লাগছে? খুব সুন্দর। জানো, আমার কুচি তোমার ছেলেই ঠিক করে দিয়েছে। কি বলিস, সত্যি? হুম। বাবা, কি ব্যাপার? আমার ছেলেকে কি মনে ধরলো নাকি? চাচি, তুমিও না, এসব আমি ভাবি না। তাই? আচ্ছা, সময় হলেই দেখা যাবে। কুচিটা ধর তো। ওকে। এদিকে নাবিলা ফ্রেশ হয়ে এসে কাপড় খুঁজতে ব্যস্ত। একটাও তেমন চয়েস হচ্ছে না। অনেকগুলো শাড়ি দেখেও যখন চয়েস হলো না, তখন নাবিলা চিৎকার করে ইভাকে ডাকতে লাগলো। উপর থেকে নাবিলা ডাক শুনে ইভা জলদি নিচে চলে আসলো। মায়ের কাছে বলল, আম্মু, আবিরা ডাকছে নাকি আমাকে? আর বলিস না, কোন ভূতে যে ধরছে তোর বোনকে। দেখ কি পাগলেমি শুরু করেছে। কি করেছে আবার? গিয়ে দেখ, রুমে চিল্লাচ্ছে, দেখছিস না? আচ্ছা। আপু, ও আপু। ইস নাবিলা, আস্তে আস্তে। কি করছিস? এভাবে কেউ চেল্লায়? কেউ না চাইলে কি আমি চিল্লাই? এদিকে আসো। বল, কি হয়েছে? আমি শাড়ি পরবো। কি? তুই তুই পরবি শাড়ি? অবাক হওয়ার কি আছে? আমি কি পরতে পারি না? না মানে, আগে তো কোনোদিনও পরতে দেখিনি, আজ হঠাৎ? এত কিছু জানি না, পরিয়ে দে আমাকে। আর কোনটা পরবো? আমাকে একটা শাড়ি দে তোর। এই তো আছে, দেখ কোনটা পরবি। আমার চয়েস হচ্ছে না, তুই চয়েস করে দে। কি জানি তোর কি হয়েছে। আচ্ছা দেখি, সর, দেখতে দে আমাকে। কিছুক্ষণ খুঁজে ইভা একটা নীল শাড়ি দিল নাবিলাকে। নাবিলা বলল, এটাতে কেমন লাগবে আমাকে? খুব সুন্দর মানাবে, পরে নে। আচ্ছা, আমি বাইরে গেলাম, তুই চলতে আয়। ইভা চলে গেল। নাবিলা শাড়িটা পরতে যেয়ে অবাক হয়ে বলল, এই যা, আমি তো শাড়ি পরতেই পারি না, মনেই তো নেই। কি করি এখন? সে সমস্যা নেই, নেট থেকে দেখে দেখে পরে নেব। আমিও কম পারি না।
ইভা বাইরে এসে দেখলো সবকিছু ঠিকঠাক, আত্মীয় স্বজনরাও কিছু এসেছে। চাচিও আম্মুর সাথে আছে, কিন্তু রাফি কই? এখনো আসেনি, কুত্তা একটা। এত লেট করে নাকি কেউ? এই কথা ভাবতে না ভাবতেই রাফি এসে হাজির। ইভা রাফিকে দেখে বলল, বাহ, লায়ক হয়ে গেছিস দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে না কেমন লাগছে আমাকে? আসার দিন পাঞ্জাবিটা কিনেছি। মানিয়েছে। চুলগুলো একটু ছোট করতে পারিস না? দেখ, চুল নিয়ে কোনো কমেন্ট হবে না, ওকে? এই চুল আমার অহংকার। হাসালি, অহংকারীরা জিনিস পেলি না? হিংসে, বুঝি তো হিংসে। নিজের মাথায় তো আর চুল নেই, ফইননি একটা। কি বললি? আমার চুল নেই? দেখ কত বড়, তোর থেকেও বড়। আইসে। পাশ থেকে ইভার আম্মু বলল, মাই কেনে দেবো দুটোকে? এত বড় হয়েছে এখনো বাচ্চাদের মতো ঝগড়া করে। ঝগড়া ওদের গেল না। চাচি, তোমার মেয়ে শুরু করছে। আম্মু, আমি না, তোমার জায়ের ছেলে আমাকে আগে নাড়িয়েছে। আমাকে মাফ করেন, আপনারা শুরু করেন, আমার কাজ পড়ে আছে। আপনাদের মতো বসে নেই আমি। চাচি চলে গেলে রাফি সোফায় বসে বলল, এই নাবিলার কি হয়েছে রে? কেন? না, আমাকে দেখে কেমন দূরে দূরে থাকে, কথা বলে না তেমন। আমি কিছু বললেই মুচকি হেসে চলে যায়। কি বলিস? হ্যাঁ, কাল থেকে এমনটাই তো করছে। যা দেখ, রুমে আছে, জিজ্ঞাসা করে দেখ। আমি উঠলাম, আমার বান্ধবীরাও আসবে, দেখ ও রুমে আছে। রাফি এক লাফে উঠে নাবিলার রুমে চলে আসলো। নাবিলার শাড়ি জড়িয়ে নিচে যেন এক ভূতের মতো দাঁড়িয়ে আছে। ক্লান্ত হয়ে নাবিলা খাটের উপর বসে পড়ল। এই শাড়ি পরা এত ঝামেলা কে জানতো? কিভাবে পরে এসব? আমার তো কান্না পাচ্ছে। নাবিলার এই অবস্থা দেখে রাবি নিজেকে আটকাতে না পেরে জোরে জোরে হেসে উঠল। নাবিলা চমকে উঠে তাকিয়ে দেখলো দরজা রাফি দাঁড়িয়ে হাসছে। নিজেকে বালিশ দিয়ে ঢেকে নাবিলা বলল, তুই এখানে কি করিস? আর এভাবে হাসছিস কেন? রাফি হাসতে হাসতে বলল, নিজেকে দেখ, এ কি হুলিয়া তোর? এটা আবার কোন ধরনের স্টাইল? নিজেকে একবার দেখে নাবিলা মুখ ফুলিয়ে বলল, ওই হারামি, চোখ বন্ধ কর। দেখছিস না আমি কাপড় পাল্টাচ্ছি? আবার দেখো কিভাবে তাকিয়ে আছিস। চোখ বন্ধ কর। রাফি অন্যদিকে তাকিয়ে বলল, শাড়ি পরতে পারিস না, এসব পরতে এসেছিস কেন? চুপ কর, যা এখান থেকে। লজ্জা পাচ্ছিস নাকি? আমি কি তোকে এই প্রথমবার দেখেছি নাকি? ছোট থেকে কত দেখেছি তোকে। ওই, আমি কি এখনো ছোট আছি নাকি? তো বড় হলে কবে? পিচ্ছি একটা। হ্যাঁ, আইছে, সর এখান থেকে। রাফি নাবিলার দিকে ফিরে হেসে বলল, ওই ছাগল, এমন অভিনয় করছিস কেন? তুই আবার তাকিয়েছিস? চোখ বন্ধ কর। রাফি নাবিলার কথা বাদ দিয়ে দরজাটা আটকে আস্তে আস্তে ভেতরে আসলো। নাবিলা ভয় পেয়ে বলল, কি করছিস তুই? কি করছিস? রাফি, কেউ দেখে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, আজ আমি তোর সর্বনাশ করবো রে পাগলেই। আজ আমি তোকে। চুপ রাফি, যা বলছি। দেখ, আমি কিন্তু চেঁচাবো, আমাকে ডাক দেবো কিন্তু। দে, ডাক দে। আমি ভয় পাই নাকি? নাবিলা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাফির হাসি দেখে নাবিলা হঠাৎ বাচ্চাদের মতো কেঁদে উঠল। রাফি চমকে উঠে ভাবল, দেখো দেখি কাণ্ড। আর আমি তো মজা করছিলাম, কি করি এখন? বাইরে কেউ শুনে নিলে ইজ্জতের ব্যাপার। রাফি দ্রুত নাবিলার কাছে এসে নাবিলার মুখ চেপে ধরে বলল, ওই গাধি, কি করছিস? কেউ শুনে ফেলবে তো। আর আমি মজা করছিলাম তোর সাথে। মাথা মোটা একটা। কি কি করছিস? কথা বলতে পারিস না? কি? নাবিলা হাতটা ঝাড়ি মেরে সরিয়ে মুখ ফুলিয়ে বলল, মুখ চেপে ধরে থাকলে কথা কি করে বলবো? সরি। এটা বলে কান্না শুরু করে দিলি কেন? তো কি করব? আমি ভয় পেয়ে গেছিলাম না। ভয় কেন? তুই আমার সাথে ওই সব করতে চাইলি তাই। রাফি হেসে বলল, কোন সব? জানি না, কুত্তা একটা। আচ্ছা, তুই তো সব কিছুই পরে আসিস, খালি এই শাড়িটা একটু পেঁচিয়ে আছে। আর আমি এতটাও খারাপ না যে সব না বুঝে এখানে আসবো, বুঝলি গাদি? আর হ্যাঁ, তুই তো এখনো পিচ্ছি, তাই তোর সাথে একটু মজা করলাম। আমার ওসব ইন্টেনশন নেই, বুঝলি? ছেলেরা এইসবই বলে, পরে তো সুযোগ পেলে আর ছেড়েও দেয় না। ওই, আমি তোর কি? কি? আরে ভাই ভাই, ভাইয়ের কাছে একটা বোন তো মজার বিষয়। যখন তখন ভয় দেখানো যায়, হুকুম করা যায়, মারা যায়, কত কি। তাহলে এই ভাবো তো তোর বোন।
ওর সাথে তো এমন করিস না। আরে ও আর আমি তো সমবয়সী, তাছাড়া আমরা তো ম্যাচিউর, তুই তো পিচ্ছি। বলছি না আমাকে পিচ্ছি বলবি না। আমি মাত্র তোর থেকে 2 বছরের ছোট। এই 2 বছরে আহামরি কিছু হয়নি, বুঝলি? দেখেছিস, বলছিলাম না তুই এখনো পিচ্ছি, তোর মেন্টালিটিটাও পিচ্ছি এখনো। বাদ দে, তুই যদি চাস আমি তোকে হেল্প করতে পারি। নাবিলা চুপ করে তাকিয়ে আছে। কি বলছে রাফি এটা? আমাকে শাড়ি পরিয়ে দেবে? মেঘনা চাইতেই জল। ওয়াও, আমার শাড়ি পরার সিদ্ধান্তটা তাহলে বিফলে গেল না। হনুমান একটা আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছে। যাক, আমাকে তাহলে শাড়িটা তো পরা, আমি এতেই খুশি। নাবিলা বালিশটা সরিয়ে দাঁড়িয়ে পড়লো, বলল, শুরু কর। রাফি অবাক হয়ে হালকা হেসে বলল, তুই রে, তুই তো গিরগিটির চেয়েও ভালোভাবে রং বদলাতে পারিস। মাত্র কান্না করলি, আবার এখনই এক লাফে দাঁড়িয়ে গেলি, আবার হেসে হেসে বলছিস পরে দিতে। বাহ নারী বাহ, তুমিই ধন্য। কথা না বলে তাড়াতাড়ি শাড়ি পরিয়ে দে, ওইদিকে সবাই চলে আসতেছে, আমাকে যেতে হবে। এমনভাবে আমাকে বলছিস যেন আমি তোর চাকর। সেটা কখন বললাম? নিজেই তো বললি আমাকে হেল্প করবি, আবার এখন এভাবে বলছিস। দিবি কিনা বল? রাফি হাসতে হাসতে বলল, আচ্ছা বাবা দিচ্ছি, মানা করছি নাকি? দেখি সোজা হয়ে দাঁড়া, একদম নড়বি না। রাফি নাবিলাকে শাড়ি পরিয়ে দিতে দিতে বলল, আচ্ছা নাবিলা, তুই আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াস কেন বলতো? আমি কই না তো। কাল থেকে আমার সাথে ভালো মতো কথা বলিসনি। তুই তো কাল আসলি, কিভাবে বলবো? আমি খেয়াল করছি, বুঝলি? কি? রাফি হেসে বলল, তুই সেই পিচ্চিই রয়ে গেছিস। তোকে কিন্তু পিচ্চি বলতে মানা করেছি। আমি তো বলবোই, দেখি ভালো করে দাঁড়া। হুম। নে, হয়ে গেল। দেখলি এটা কত ইজি। তুই এসব কই থেকে শিখলি? আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে। নে চল, বাইরে চল। 1 মিনিট, তোর গার্লফ্রেন্ড কই থেকে আসলো? ফেসবুকে তো সিঙ্গেল স্ট্যাটাস দিয়ে রাখছিস। পাগলি, ফেসবুকে তো আমি চির সিঙ্গেল, আর তাছাড়া এটা কি সবাইকে বলার বিষয় নাকি? রাফি, সত্যি করে বল, বল না। আরে মজা করলাম, তুইও না। নে চল। নাবিলা মনে মনে বলল, হনুমান একটা, জানে না যে এইসব শুনলে আমার মাথা গরম হয়ে যায়। এ নাবিলা ছাড়া অন্য কেউ তোর হতে পারে না। রাফির আম্মু খাদিজা বেগম ইভাকে বলল, ইভা, হ্যাঁ চাচি। আরে নাবিলা কোথায়? যা নাবিলাকে নিয়ে আয়, সবাই তো এসে গেছে। নাবিলার বান্ধবী তানু আর ইরশাদ বলল। আন্টি আমরা দেখছি। ওরা নাবিলা রুমের কাছে আসতেই দেখলো নাবিলা হাসছে। সাথে রাফিকে দেখে তানু বলল, ইশরাত, এই হ্যান্ডসামটা কে? নাবিলার ভানে কি, যার কথা বলেছিল নাবিলা? আমার তো তাই মনে হচ্ছে, হেব্বি হ্যান্ডসাম, তাই না? তার বলতে নাবিলাকে বলে সেটিং করিয়ে নিতে পারলে মন্দ হয় না। তানু, এটাকে আমায় দিয়ে দে, তুই অন্য একটা নিস। তা হবে না, নাবিলার ভাইকে আমিই পটাবো। কুত্তি একটা। তানুদের দেখে নাবিলা খুশি হয়ে বলল, আরে আরে, চলে এসেছিস? এত দেরি করলি কেন তোরা? সরি রে, আগে জানলে আরও আগে আসতাম। মানে কি, তোরা জানিস না আজ আমার জন্মদিন? সে তো জানি, তবে এটা জানতাম না যে তোর ভাই এত হ্যান্ডসাম। আগে জানলে তো আমি সেই কখন চলে আসতাম। কিরে, আমাদের পরিচয় করিয়ে দিবি না? নাবিলা চোখ ছোট করে তাকিয়ে মনে মনে বলল, পেতনির দল সব। আমার জিনিসের ওপর নজর দেওয়া হচ্ছে, তাই না? এটা তো করতে দেওয়া যাবে না। নাবিলা হেসে বলল, এটা হলো আমার কাজিন, আর রাফি এরা হলো আমার বান্ধবী। ও হচ্ছে তনু, আর ও হচ্ছে ইসরাত। হাই। হ্যালো, আশা করি আমাদের পরে কথা হবে। হ্যাঁ হবে তো, এখন চল। আব্দুল্লাহ সাহেব অফিসের কলিগের সঙ্গে গল্প করছে। বলতে গেলে সবাই মোটামুটি এসে হাজির। সামনে বড় একটা কেক, কেকের সামনে নাবিলা দাঁড়িয়ে আছে। একজন একটা গিফট নাবিলাকে দিচ্ছে। তবে এত কিছুর মাঝেও নাবিলা বারবার রাফি দিকে তাকাচ্ছে আর মনে মনে বলছে, সবাই কত গিফট দিচ্ছে, রাফি তো এখনো কিছুই দিল না। আমি কখন থেকে ওয়েট করে বসে আছি, কখন দেবে ও? কেমন গরুর মতো দাঁড়িয়ে আছে দেখো। ওই দিকে দাঁড়ানোর কি দরকার?
আমার পাশে এসে দাঁড়ালেই তো পারে। গাধা একটা। নাবিলার আম্মু বলল। নাবিলা কেকটা কাট, সবাই ওয়েট করছে তো। হুম। নাবিলা কেক কাটতে সবাই একই উস করলো। ইভা বোনকে জড়িয়ে ধরে উস করলো। আব্দুল্লাহ সাহেবের এক কলিগ বলল, আপনার মেয়েরা তো মাশাআল্লাহ বড় হয়ে গেল, বিয়ে শাদীর কথা ভেবেছেন? আরে কি যে বলেন, মেয়ে দুটো আমার খুব আদরের। ওই যে বড় মেয়ে ইবা পরের সপ্তাহে বাইরে চলে যাবে, বাইরে লেখাপড়ার জন্য চান্স পেয়েছে। আর আমার ছোট মেয়ে মাশাআল্লাহ এবার পরীক্ষা দিয়েছে, দেখা যাক কি হয়। বলতে গেলে আমার ছোট মেয়েও খুব ট্যালেন্টেড। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন ওই দিকটায়, আপনাদের জন্য কিছু খাবারের আয়োজন করেছি, আসুন। এদিকে কেক কেটে প্রথম টুকরো নিয়ে নাবিলা দাঁড়িয়ে আছে। ইবা হাঁ করে বলল, আমাকে দে আগে। পাশে আম্মু, ওর বান্ধবীরা সবাই দাঁড়িয়ে আছে। নাবিলা কেক হাতে নিয়ে এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখছে। ইভা বলল, কি রে দে। না, আগে আমি ওকে দেব। কাকে কাকে খুঁজছিস? ইভা দেরি করিস না, দে সবাইকে। চাচি, ও কোথায়? আরে বাবা কে? কে আবার? তোমার ছেলে? আরে ওই তো। দেখি, সরো সরো, আমি ওকে খাইয়ে আসি। নাবিলা দৌড়ে চলে গেলে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এটা কি হলো? ইভা আম্মুর কানে কানে বলল, আম্মু কি হলো এটা? আমি কি করে বলবো? সবার সামনে এই মেয়েটা কিছু না কিছু না করলে তো মনে হয় না শান্তি পায় না। আমার তো মনে হয় কি কিছু না, আমি আগে কনফার্ম হই, তারপর তোমাকে বলবো। নাবিলা পেছন থেকে রাফির কাঁধে টোকা মারতেই রাফি পেছনে তাকিয়ে দেখলো নাবিলা কেক হাতে দাঁড়িয়ে আছে। কিরে, কিছু বলবেই? এখানে কি করিস? আমি ওখানে কেক কাটছি, আর তুই এখানে কি করছিস? দেখিস না মেহমানদের খাবার দিচ্ছি। বাসায় মনে হয় আর কোনো লোক নেই। আছে, তারপরে নিজের দায়িত্ব আছে না। তুই কি বলতে এসেছিস সেটা বল। হ্যাঁ কর। কেন? কর না। হ্যাঁ। নাবিলা কেকটা মুখে পুরে দিয়ে মুখ ফুলিয়ে বলল, আমার গিফট কিন্তু পাইনি আমি, মনে থাকে যেন। এটা বলেই নাবিলা দৌড়ে চলে গেল। রাফি কেক মুখে দাঁড়িয়ে ভাবছে, পাগল একটা। ও, গিফট তো রুমেই আছে, একদম ভুলে গেছি। যাই হোক, পরে দেওয়া যাবে। নাবিলা এসে একে একে সবাইকে কেক দিল। এরপর বেশ কিছুক্ষণ কেটে গেল। নাবিলা আর ওর বান্ধবীরা ছাদে এসে বসে আছে। দোলনায় বসে দুলতে দুলতে তানু বলে, নাবিলা, আজ কিন্তু সবাই অবাক হয়ে গেছিল। তোর বাসার সবাইকেও দেখলাম। কেন? কেন আবার? তুই যেভাবে তোর ভাইকে কেক খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছিলি, এতে সিম্পলি সবারই শখ খেয়ে যাওয়ারই কথা। আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছিস না তো নাবিলা? তুই কি তোর কাজিনকে লাইক করিস? কি কি বলিস? এসব কিছুই না, ও আমার কাজিন না। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলো করেছি। তাছাড়া আমার ভাইকে আমি কেক খাইয়েছি, এতে এত ভাবার কি আছে? বুঝলাম না। ভাবার তো অনেক কিছুই আছে রে পাগলি। সময় হলে দেখা যাবে আমাদের কাছ থেকে কি তুই লুকিয়েছিস। বাদ দে। আচ্ছা, রেজাল্টের খবর কি? কবে দিবে? জানি না, শুনেছিলাম আগামী সপ্তাহে নাকি দিতে পারে। দেখি কি হয়। তা কোথায় ভর্তি হবি রে তোরা? আমি তো ভার্সিটির জন্য পরীক্ষা দেব, না হলে পরে দেখা যাবে। তুই? আমি তো ঢাকায়, যে করেই হোক ঢাকায়। আমার স্বপ্ন ঢাকার ইউনিভার্সিটিতে পড়বো, তার জন্য তো এত কষ্ট করা। আমার মনে হয় তোর চান্স হয়ে যাবে, এমনিতে তুই জিনিয়াস। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাফি পেছনে শুয়ে ফোন টিপছে। খাদিজা বেগম এসে বলল, রাফি, হ্যাঁ আম্মু বলো। তোর আব্বু ডাকছে, এদিকে আয়। আব্বু আসছে, চলো। রাফি বাইরে এসে দেখে আব্বু বসে আছে। আব্বু এত দেরি করলে যে? আরো বলিস না, মিটিং থেকে ছাড়লই না। মেয়েটার বার্থডেতেও থাকতে পারলাম না। আচ্ছা শোন, কালকে সকালে একটু তোর খালুর বাসায় যাবি। আমি? কেন? কিছু টাকা দিয়ে আসবি। আমার তো সময় হবে না, তুই টাকাগুলো দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। এদিকে নাবিলা মুখ ফুলিয়ে বসে আছে। এবার ফ্রেশ হয়ে এসে নাবিলাকে এভাবে বসে থাকতে দেখে বলল, কি রে, জামা কাপড় ছাড়, যা ফ্রেশ হয়ে নে। না। কেন, কি হয়েছে? এমন প্যাঁচার মতো মুখ করে আছিস কেন? থাকবো না? ও আমাকে একটা গিফট পর্যন্ত দিল না। গিফটটা কোথাকার? কেন? রাফি,
একথা শুনে ইভা নাবিলার পাশে বসে বলল, নাবিলা, আমাকে একটা কথা বলবি? সত্যি করে বলবি। কি? তুই কি কোনোভাবে রাফিকে? নাবিলা চমকে গিয়ে ইভার দিকে তাকালো। নাবিলার এমন ভাব দেখে ইভা সবকিছু আন্দাজ করতে পারলো, তবুও না বোঝার ভান করে বলল, কি রে, কি হলো? এইভাবে তাকিয়েছিস কেন? দেখ, আমি কিন্তু তোর বোন। আমি তোকে খুব ভালো করে চিনি। তুই তো আগে কখনো এমন করিসনি। আমাকে সবটা বল, যা কিছু হোক না কেন, আমি তোর সাথে আছি। বল আমাকে। নাবিলা মাথা নিচু করে আস্তে করে বলল, জানি না, তবে বুকের ভেতর কেমন যেন করে। ওকে দেখলে কেমন যেন আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আবারও কিনা দেখলে কেমন যেন মনের ভেতর অস্থিরতা কাজ করে। এসবের মানে কি আপু? ইভা মুচকি হাসলো, বলল, কি আবার? এখন আমাকে বলতে হবে নাকি? তবে সাবধান, এখন এইসব নিয়ে বাড়াবাড়ি করিস না, না হলে কিন্তু হিতে বিপরীত হবে। আর যা করিস না কেন, আমাকে সবসময় সবকিছু জানাবি, কেমন? নাবিলা মাথা নাড়িয়ে বলল, নে, এখন ফ্রেশ হয়ে নে। আর চিন্তা করিস না, ওর মনে হয় মনে নেই। আমি আম্মুর কাছে গেলাম, তুই এসব ছেড়ে নে। নাবিলা বসে বসে মোবাইল হাতিয়ে চলছে, মনের ভেতর অস্থিরতা কাজ করছে। রাফির বাচ্চা রাফি আমাকে কিছুই দিল না। মনে হচ্ছে ওকে ধরে কেলিয়ে আসি। আমি কত আশা নিয়ে বসে আছি। আমার জন্মদিনে ও সবার আগে গিফট দিত, আর এখন ঢাকা গিয়ে কেমন পাল্টে গেছে। না, এত সব তো আমি মানব না। আমার গিফট চাই, হ্যাঁ এক্ষুনি চাই। দাঁড়া রাফির বাচ্চা, আমি আসছি। রাফি বিছানায় এসে শুয়েই চোখটা লেগে এসেছে। তাছাড়া কাল সকালে বের হতে হবে। রাফির আম্মু ডাইনিং এ বসে সবকিছু গোছাতে ব্যস্ত। নিচ থেকে নাবিলা চেঁচাতে চেঁচাতে এসে বলল, চাচি, চাচি কই গেলে? কি রে নাবিলা? এই তো ডাইনিং এ আমি। এদিকে আয়। না, পারবো না। আগে বলো হনুমানটা কোথায়? কে, রাফি? হ, রুমে আছে মনে হয়। কেন রে, হনুমানটা আবার কি করলো? কি করেনি তাই বলো। বলি, আমার জন্মদিনের গিফট আনেনি কেন? আজকে ওরে মেরে ফেলবো আমি। দেখ, রুমে আছে। আমাকে মাফ কর, আমি এসবের মাঝে নেই। নাবিলা রেগে যেতে যেতে বলল, আজকে আমি তোমার ছেলেকে দেখাচ্ছি। আমার গিফট চাই মানে চাই। হনুমান কোথাকার? রাফির রুমে এসে নাবিলা বলে উঠল, ওই কুত্তা আমার। নাবিলা কথাটা বলতে গিয়ে আটকে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে কোমরে হাত দিয়ে নাবিলা বলল, আহা, মহারাজ কি আরামে ঘুমাচ্ছে। আমার ঘুমের 14টা বাজিয়ে উনি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমার গিফট না দিয়ে কিভাবে ঘুমাচ্ছে? দাঁড়া, তোর ঘুমকে আমি গুলি করে তাড়াবো। পানি কই? টেবিলের উপর পানি দেখে বলল, পেয়েছি। হারামি, আমার গিফট না দিয়ে ঘুমোনো, তাই না? নাবিলা পানির গ্লাস এনে খপাত করে রাফির মুখে ঢেলে দিল। রাফি লাফিয়ে উঠে বলল, এই বৃষ্টি, বৃষ্টি, আম্মু ছাদ থেকে বৃষ্টি পড়ছে। তখনই সামনে নাবিলাকে দেখে রাফি মুখ থেকে পানি মুছতে মুছতে বলল, কিরে নাবিলা, তুই আর তোর হাতে গ্লাস? তার মানে এই পানি ছাদ থেকে পড়েনি, তুই দিছস? হ্যাঁ, আমি দিছি। কি করবি এখন? কেন, তুই আমার মুখে পানি কেন দিলি? আমার কাঁচা ঘুমটার 12টা বাজিয়ে দিলি। আমার ঘুম হারাম করে তুই পরে পরে ঘুমাবি কেন? আমি তোর ঘুম? ওই কি বলিস তুই? পাগল ছাগল একটা, যা এখান থেকে। সে বিছানাটা ভিজে গেছে, ফাজিল মেয়ে একটা। চাচিরে ডাক দেবো? দে দে ডাক, আমি কাউকে ভয় পাই না। সে কেন পাবি? তুই তো একটা পেতনি। পেতনি আবার কাউকে ভয় পায় নাকি? নাবিলা কোমরে হাত দিয়ে বলল, আমাকে কি বললি? কানে শুনিসনি? আমি পেতনি না? আমি পেতনি হলে তুই একটা রাক্ষস। এখান থেকে যা, না হলে কিন্তু এই রাক্ষস তোকে চিবিয়ে খেয়ে নিবে। নাবিলা ঘুমোতে দে বললাম। আমার গিফট চাই। গিফট না দিলে তোর ঘুমোনো হবে না। পুরো বিছানা এখন ভিজিয়ে দেব কিন্তু। গিফট? আরে ফোননি রে, একটা সামান্য গিফটের জন্য তুই আমার কোটি টাকার ঘুম ভাঙালি? ওই যে টেবিলের উপর রাখা আছে, নে আর ফোড় এখান থেকে। ফোননি। নাবিলা মুচকি এসে টেবিলের উপর থেকে বক্সটা নিয়ে খুশিতে বারবার দেখতে লাগলো। রাফির দিকে তাকিয়ে মনে মনে বলল, তুই কি জানিস আমার মনের কথা? এই সামান্য গিফটেও
আমার মন আনন্দে ভরে যায়। তোর দেওয়া সব গিফটগুলো আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। একদিন তোকে সব দেখাবো। আগে দিয়ে দিলে হতো, আমাকে শুধু শুধু এত কষ্ট দিল, ছাগল একটা। রাফি বলল। কিরে পাইছোস না, এখন দাঁড়িয়েছিস কেন, যা। নাবিলা হেসে বলল, এই কি আছে রে এতে? খুলে দেখ, যা। এখন খুলি? না, রুমে যা, তারপর খোল, আমি এখন ঘুমোবো। না, তোর সামনে খুলি। এ রে নাবিলা, লাথি মেরে বের করবো কিন্তু। ঠ্যাং ভেঙে দেব, আমাকে চিনিস না। কি বললি? তবে রে, দাঁড়া দেখাচ্ছি। নাবিলা চেঁচিয়ে এক দৌড়ে বাইরে চলে আসলো আর বলল, চাচি বাঁচাও, তোমার ছেলে আমাকে মারছে। কি রে, কি হলো? দৌড়াচ্ছিস কেন? চাচি, তোমার ছেলেকে না ডাক্তার দেখাও, বুঝলে? পাগলের মতো আমাকে যখন তখন মারতে আসে। তুই কেন লাগতে চাস বলতো? আমার গিফট দেবে না আর আমি ছেড়ে দেব নাকি? আমার নামও নাবিলা। এই দেখো নিয়ে আসছি, আমি গেলাম। নাবিলা এক দৌড়ে চলে গেল। রাফির আম্মু হেসে বলল, পাগলি একটা, ভাই বোনগুলো একদম ছোটবেলার মতোই আছে। রুমে এসে নাবিলা বক্সটা খাটের উপর রেখে জলদি ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে খোলা যাবে। নাবিলা চলে গেল। রুমে এইবার এসে বসে পড়ল। ফোনটা চার্জে লাগিয়ে এসে দেখলো খাটের উপর বক্স। নাবিলাকে না দেখে ডেকে বলল, নাবিলা, এই নাবিলা। হ্যাঁ আপু। কই তুই? ফ্রেশ হয়ে আসছি। এটা কার? আমার হনুমানটার কাছ থেকে নিয়ে আসছি। ও আচ্ছা, তুইও পারিস। ইভা একটা বই নিয়ে এসিটা অন করে খাটের উপর বসে পড়ল, বালিশে হেলান দিয়ে। একটু পর নাবিলা চুল মুছতে মুছতে এসে বলল, আপু দেখেছিস, আমি নিয়ে এসেছি, দেবে না আবার? বললাম না দিতে ভুলে গেছে মনে হয়। ভুলবে কেন? ও জানে না আমার আগে ওর গিফট লাগবে? ও মা, তাই? আমার বোন দেখছি খুব পজিটিভ। আপু তুইও না, দাঁড়া খুলে দেখি কি আছে। কি আবার? এর আগের বারের মতো এটা মোটা একটা বই হবে। এবার ওসব হলে আমি এই বই দিয়ে ওর মাথা ফাটাবো। আচ্ছা খোল তো আগে। বক্সটা খুলতেই চোখের সামনে আর একটা ছোট বক্স বেরিয়ে আসলো। কি রে আপু, এ তো আর একটা বক্স। খোল দেখি। নাবিলা এটা খুলতেই আরো একটা ছোট বক্স বেরিয়ে আসলো। বিরক্ত হয়ে নাবিলা বলল, দেখেছিস আপু কেমনটা লাগে? এটা তো খোল। কি আছে এমন যে এতগুলো বক্স দিয়েছে? ভালো কিছু না হলে ওকে আমি এই বক্সে ঢুকিয়ে উগান্ডার পাচার করে দেব, বলে দিলাম। আচ্ছা আগে খোল। বক্সটা খুলতেই কাগজে মোড়ানো একটা ছোট পুতুল দেখে অবাক হয়ে নাবিলা বলল, আপু আমি কি দেখতে ছোট বাচ্চাদের মতো? না তো। তাহলে আমাকে বল, ওই কুত্তাটা আমাকে কোন দুঃখে এই পুতুল দিচ্ছে? ওয়াও, কি গিফট! হাসছিস তুই? আমার মনে হচ্ছে ওকে মেরে আমি পুতুল বানিয়ে ফেলি। আহা দেখি তো। এই কিউট আছে কিন্তু, একদম তোর মতো। আপু তুইও? আমি এক্ষুনি ওকে মজা দেখিয়ে আসছি। ওয়েট ওয়েট, মনে হচ্ছে আর কিছু আছে, দেখ তো। কই? এই দেখ। এটা তো আরো ছোট একটা বক্স। দাঁড়া আমি দেখাচ্ছি। ইভা বক্সটা খুলে বলল, বাহ, রাফির চয়েস আছে বলতে হবে। নাবিলা দেখ কি দিয়েছে। কই দেখি দেখি। নাবিলা দেখলো দুটো কানের দুল। নাবিলা মুচকি এসে ভাবলো, কুত্তা একটা আমার জন্য এনেছে এটা। ওয়াও, কি সুন্দর লাগছে। আমি আরো মনে করেছিলাম কিছু আনেনি। এটা পরলে আমাকে কেমন লাগবে? নিশ্চয়ই খুব সুন্দর লাগবে। কাল সকালে এটা পরে ওর সামনে যাব, দেখি কি বলে। নাবিলাকে এত খুশি দেখে ইভা, জেগে জেগে স্বপ্ন দেখছিস নাকি? কি শুনিসনি? বাবা কি এত ভাবছিস? আপু কেমন লাগবে এটা পরলে আমাকে? মানাবে তোকে। ও আমাকে দেখে খুশি হবে? বুদ্ধ একটা। এই ও কেন খুশি হবে? এই যে আমি এটা পরবো, ওর সামনে গেলে আমাকে দেখে খুশি হবে না? কি করে বোঝাবো তোকে?
তুই হয়তো ওকে নিয়ে এত কিছু ভাবছিস, ও কি সেম ভাবনা আছে নাকি? ওর মনে তো এসব নাও থাকতে পারে, হয়তো বোনের চেয়ে বেশি কিছু ভাবে না, বুঝলি? কিন্তু আমি যে ভাবি, সেটা দেখেই বোঝা যায়। পাগলামিগুলো একটু কমা, কদিন পর ভার্সিটিতে উঠবি তুই। আচ্ছা এখন পড়ি? সকালে পড়িস, এখন রাখ এগুলো। ওকে, তবে একবার পড়ে দেখি, তারপর খুলে রাখবো। আয়নার সামনে বসে দুলগুলো পরে বারবার নিজেকে দেখছে নাবিলা। মুচকি মুচকি হেসে বিড়বিড় করে বলল, আমাকে দেখে আমি নিজেই তো ক্রাশ খেয়ে যাচ্ছি। এত সুন্দর, আমি কি আর বলবো। কিন্তু হতচ্ছাড়াটা আমাকে পাত্তা দেয় না। একটু ভালোবাসলে কি হয়? তবে আমি ঠিক ওকে নিজের করে নেব। আমিও ছাড়বো না। পরের দিন সকালে খাদিজা বেগম এসে রাফিকে ডেকে উঠালো, বলল, উঠ, যাবি না? আম্মু একটু পর যাই। না, উঠ বলছি। ওদের আর্জেন্ট লাগবে, যা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। রাফি ঘুম ঘুম চোখে উঠে বসে পড়ল, বলল, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। না যাওয়া পর্যন্ত তুমি ছাড়বে না আমাকে। আমাকে 2 মিনিট সময় দাও, ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি নাস্তা দিচ্ছি, তাড়াতাড়ি আয়। নাস্তার টেবিলে খাদিজা বেগম আসলে মামুন সাহেব বলল, কি গো, উঠলো ছেলেটা? হ্যাঁ উঠেছে, ফ্রেশ হয়ে আসছে, তুমি খাও। না ও আসুক, একসাথে খাই। তোমার না দেরি হয়ে যাচ্ছে? একটু লেট হলে কিছু হবে না। এদিকে নাবিলা সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলো। মেয়েকে এত সকালে উঠতে দেখে রাবেয়া বেগম বলল, সূর্যা আজকে কোন দিকে উঠলো? কেন গো, সূর্য তো পূর্ব দিক দিয়ে ওঠে, এটাও জানো না? সে তো জানি, সামনে তাকিয়ে দেখো কে উঠেছে। কে? আরে নাবিলা, সত্যি নাকি? আমিও তাই ভাবছি, কিভাবে সম্ভব। আব্দুল সাহেব মেয়েকে ডেকে বলল, কি রে মা, আজ হঠাৎ এত জলদি জলদি উঠলি যে? আব্বু, আমি মনে হয় কোনোদিন সকালে উঠিনি। এতে কোনো সন্দেহ আছে নাকি? তা কি মনে করে, নাকি ঘুমো তোমাদের সাথে মারামারি করে চলে গেছে? দেখেছো আব্বু আমাকে কিভাবে কথা শোনাচ্ছে? তাই তো। এই তুমি চুপ করো, মেয়েটাকে খালি কথা শোনাও। বাপ মেয়ে মিলে এই তো করছো, আমার কি? নাবিল একটা ব্রেডে জেলি লাগাতে লাগাতে বলল, আব্বু আমি পাহাড় দেখতে যাব। পাহাড়? আমার বান্ধবীরা সবাই যাচ্ছে, আমিও যাব। সে তো ভালো কথা, তবে একা একা কিভাবে যাবি? বান্ধবীদের সঙ্গে যাব। না না, আমি তোমাকে একা ছাড়তে পারবো না। এমনিতেই দিনকাল ভালো না, আর তোমাকে নিয়ে বিশ্বাস নেই। সব সময় তো তিরিং বিরিং করে বেড়াও, কোথায় কি করবে না করবে। আমার এদিকে টেনশনেই মরে যাব। আব্বু আমি কি এখনো ছোট আছি নাকি? আমাদের কাছে তো ছোটই। যাই হোক, আমি তোমাকে একা ছাড়ছি না। নাবিলা চেয়ারে বসে ন্যাকা কান্না শুরু করে দিল। রাবেয়া বেগম বলল, বোঝো এখন, মেয়ের আবদার পূরণ করতে করতে তো মেয়ের আর শাসন করনি। যখন যা বলেছে তাই করেছো, এখন দেখো কেমন মাথায় চড়ে বসেছে। আম্মু আমি যাব, আব্বুকে বলো আমি যাব। ওইসব বলে লাভ নেই, আমি তোমাকে একা কোথাও ছাড়ছি না, এটাই। ধুর, ভাল লাগে না। নাবিলা মুখ ফুলে উঠে রাফিদের বাসায় চলে আসলো। মামুন সাহেব ছোট ভাতিজাকে দেখে হেসে বলল, আরে নাবিলা মা, আয় আয়। রাফি মনে মনে বলল, সকাল সকাল আবার এই সাইক্লোন কেন আসলো? হাব ভাব দেখে তো সুবিধার মনে হচ্ছে না। প্যাঁচার মতো মুখ ফুলে বসে আছে, হয়েছেটা কি? নাবিলা মুখ ফুলিয়ে বলল, চাচু আমি কি এখনো ছোট আছি? না তো, কে বললো তুই ছোট? কে আবার? তোমার ভাই। আমি পাহাড়ে যেতে চেয়েছি, আমাকে যেতে দেবে না। পাহাড়ে কেন? বান্ধবীরা সবাই যাবে, আমিও যাব। ও তাই? কিন্তু আমাকে যেতে দিচ্ছে না। চাচু তুমি আব্বুকে একটু বলো না। আচ্ছা বলবো, নে এখন কিছু খেয়ে নে। খাদিজা বেগম বলল, নাবিলা কি খাবি বল? চাচি আমি কিছুই খাবো না, আমি পাহাড়ে যাব। ন্যাকামি, চাচু একদম ঠিক করছে, না যেতে দেওয়াটাই ভালো। শেষে কি করবে না করবে, পিচ্ছি একটা। দেখেছো চাচু, আমি কিন্তু তোমার ছেলের চুল টেনে ছিঁড়ে ফেলবো। এই ঝগড়া থামাবি? কি শুরু করলি? আমি নাকি তোমার ছেলে? চুপ কর, পিচ্ছি মেয়ে একটা, খালি পডর বডর করে। আমি যাব। চাচু তুমি আব্বুকে বলো
আমি যাব। নাবিলা কান্না করতে করতে বলল, দেখো তোমাদের আদরের ভাতিজি ন্যাকামি শুরু করছে। ওই কান্না করছিস কেন? চোখে তো পানি নেই, কই পানি? আমি এভাবেই কান্না করি, তোর কি হনুমান একটা? আহা থাম, একটা কাজ কর, রাফি তো ওইদিকেই যাচ্ছে, রাফির সাথেই ঘুরে আয়। রাফি অবাক হয়ে বলল, আম্মু কি বলো? আমার সাথে এই শাকচুন্নিকে জড়ে না তো, আপদ একটা। আমি একাই ভালো যেতে পারবো। নাবিলা ফিক করে হেসে বলল, চাচি কোথায় যাবে? পাহাড়ে? বলতে পারিস, ওর খালার বাসায় যাবে। চট্টগ্রাম, পাহাড় তো আছেই ওখানে। হ্যাঁ ঠিক বলছো, নাবিলা রাফির সাথে যা, তাহলে তো হবে, কি বলিস? নাবিলা মনে মনে হেসে ভাবল, ওয়াও, এ তো আমি ভাবতেই পারিনি। এটা তো আরো ভালো, হনুমানটার সাথে যাব। ওয়াও, হ্যাঁ হ্যাঁ, এবার কি করবি বান্দর? আমাকে তো নিতেই হবে। নাবিলা হেসে বলল, আমি রেডি হয়ে আসছি। নাবিলা এক দৌড়ে চলে গেল। রাফি মুখে খাবার নিয়ে নাড়াচাড়া করে হতাশ হয়ে বলল, আম্মু কি দরকার ছিল আমাকে ফাঁসানোর? মেয়েটা কত শখ করে যেতে চেয়েছে, সাথে নিয়ে যা না। হ্যাঁ একটু ঘুরিয়ে আনবি, তোরই তো বোন, ভাই হিসেবে তোর দায়িত্ব আছে না? বুঝেছি, তোমাদের বলে লাভ নেই। কি বিপদে পড়লাম আমি। এই ভাঙা রেডিওকে সাথে নিয়ে আজকে আমার কি হয় কে জানে। নাবিলা সবার সামনে দিয়ে রুমে দৌড়ে চলে গেল। রাবেয়া বেগম বলল, কি হলো আবার? এভাবে দৌড়ে গেলে কেন? মাথায় আবার কি চেপেছে কে জানে। নাবিলা ফ্রেশ হয়ে এসে সুন্দর করে রেডি হয়ে নিল। রাফি দেওয়া কানের দুল দুটো পরে নিজেকে আয়নায় ভালো করে দেখে নিল নাবিলা। মোবাইলটা হাতে নিয়ে বেরিয়ে আসলো নাবিলা। এভা নাবিলাকে ডেকে বলল, এই শোন শোন, এইভাবে রেডি হয়ে কই যাচ্ছিস? পাহাড়ে যাচ্ছি আপু, পাহাড় দেখতে। কি? আমি মানা করছি না, সাহস কত বড় তোমার? আমি একা যাচ্ছি নাকি? রাফিও যাবে। রাফির সাথে? রাফি আবার পাহাড়ে কেন যাবে? চাচির কাছ থেকে জেনে নাও, আমার সময় নেই। নাবিলা এক দৌড়ে চলে গেল। নাবিলার আব্বু মাথায় হাত দিয়ে বলল, এটা তোমার মেয়ে নাকি ঘূর্ণিঝড় বাতাসের মতো এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে? কিছুই তো খুলে বললো না। আবু চিন্তা করো না, রাফির সাথে যখন যাচ্ছে তখন হয়তো কোনো কারণ আছে। দাঁড়াও আমি শুনে আসছি। নাবিলা এসে বলল, আমি রেডি। চাচি রাফি কই? রুমে গেল। ও, আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। তো হুম। আচ্ছা, আমি রাফিকে ডেকে আনি। নাবিলা রাফির রুমে এসে রাফিকে দেখতে পেল না। ফোনটা তো খাটের ওপরে পড়ে আছে। রাফি কই গেল? ফ্রেশ হতে গেছে নাকি? এই রাফি, কই তুই? রাফি ওয়াশরুম থেকে বের করে বলল, ওই যে শুরু হয়ে গেছে। আম্মু কেন যে ওর সামনে এই কথা বলতে গেল? এখন আমাকে আজ সারাদিন জ্বালিয়ে মারবে। নাবিলা ওয়াশরুমের সামনে সে দরজা নক করে বলল, এই ভেতরে নাকি তুই? রাফি বলে উঠল, কেন, তুই আসবি নাকি? আয়, আমি দরজা খুলে দিচ্ছি। তুমি একটা। নাবিলা লাফ দিয়ে সরে বলল, আমি কেন আসবো? আমি তো চেক করছিলাম। চুপ করে বস, নাহলে লাথি দিয়ে জানালা দিয়ে বের করে দেবো। একেবারে পাহাড়ের ওপর গিয়ে ল্যান্ড করবি। এত রাগ আর কি আছে? আমি কি করছি? নাবিলা চুপ করে বসে থাক, কথা বলবি না। আমার মুখ দিয়ে আমি কথা বলবো, তোর কি? আমার সাথে কিন্তু নেবো না। চাচুকে বলে দেব আমি। এ রে, আমার হাতে তুই মায়ের খাবি রে। আমাকে কি সরকারি পেয়েছো নাকি? যখন খুশি তখন খালি মারবো মারবো বলিস, আমিও ছেড়ে দেব না। রাফি ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে এসে নাবিলার সামনে দাঁড়িয়ে নাবিলার কান ধরে বলল, কি বললি? আবার বলতো। লাগছে তো। লাগুক, এখন কেমন লাগে? আর মুখে মুখে কথা বলবি? আমার কানে লাগছে, ছাড় বলছি কুত্তা। আমি কিন্তু চাচুকে ডাক দিব। আবার কথা দেখি, ওই কান, দু কান টেনে দুই হাত বানিয়ে ফেলবো আজ। নাবিলা হঠাৎ বলে উঠল, আমাকে ছাড়, না হলে কিন্তু খুলে দেব। কি খুলবি? টাওয়াল। কি? রাফি নিচের দিকে তাকিয়ে দেখলো নাবিলা টাওয়াল ধরে আছে। রাফি চমকে গিয়ে বলল, ওই স্যামরি, স্যার বলছি। আগে আমার কান ছাড়ো। ছাড়ছি তো, হাত সরা। কি কেলেঙ্কারি দেখো, ডেঞ্জারাস মেয়ে তো তুই। নাবিলার সাথে পাঙ্গা নিতে আসলে এভাবেই মজা বুঝবি। দেব নাকি টান?
নাবিলার হাত আচমকাই সরে গেল, সাথে টাওয়ালটাও। রাফি চোখ বড় বড় করে নাবিলার দিকে তাকিয়ে বলল, বোন আমার চোখের দিকে তাকা, এভাবেই তাকিয়ে থাক, এদিক ওদিক তাকাস না, বুঝলি? কেন, ভয় পেয়ে গেলি? দেব নাকি টান? কি রে, মুখটা শুকিয়ে গেছে যে, আর আমাকে মারবি? বল, মারবি? আরে মাথা মোটা, চুপ, ঘটনা তো ঘটে হয়ে গেছে, এভাবেই তাকিয়ে থাক। কি বলছিস? কি ঘটেছে? রাফি মনে মনে বলল। নাবিলা বুঝতে পারেনি এখনো যে টাওয়ালটা ওর হাতে, আমার পরনে আর নেই। কি করি আমি? নিচের দিকে তাকালেই তো আমি শেষ। কি বিপদে পড়লাম আমি, কি করি মাথায় কিছুই আসছে না। নাবিলা কিছু বলতে যাবে অমনি রাফি নাবিলাকে এক টানি নিজের বুকে জড়িয়ে নিল। নাবিলা অবাক হয়ে গেল, রাফি হঠাৎ নাবিলাকে এভাবে জড়িয়ে ধরবে নাবিলা বুঝতেই পারেনি। রাফির খোলা বুকের স্পর্শে নাবিলা আলাদা এক স্বর্গীয় সুখ অনুভব করলো, যেটা আগে কখনো পায়নি। হয়তো এই সুখ কেবলই পুরুষের বুকেই পাওয়া যায়। নাবিলা কাঁপা সুরে বলল, এটা কি করছিস? ছাড় আমাকে, কেউ দেখে নেবে। রাফির টাওয়াল এক হাত দিয়ে ধরে বলল, টাওয়ালটা স্যার। নাবিলা সেরে বলল, ছেড়ে দিচ্ছি তো, আমাকে ছাড়। না। রাফি ছাড়। না বললাম না, এভাবেই থাক। কেন? আমি কি তোর বিয়ে করাবো নাকি যে এভাবে থাকবো? চুপ করবি? ঘটনা ঘটে এখন বড় বড় কথা। মানে তোকে জানতে হবে না। আমি আস্তে আস্তে ওয়াশরুমের কাছে এসে নাবিলাকে বললাম, চোখ বন্ধ কর। কেন? কি করবি? আমার ভয় করছে। দেখ, আমি কিন্তু এইসব কিছু বুঝি না, আমার সাথে কিছু করিস না। রাফি মনে মনে বলল। এদিকে আমার ফেটে হয়ে যাচ্ছে, আর ওদিকে উনি উল্টাপাল্টা ভাবনা নিয়ে পড়ে আছে। চোখ বন্ধ কর, কিছু করবো না। তাহলে চোখ কেন বন্ধ করব? এমনি চোখ বন্ধ কর, আমি ভেতরে যাচ্ছি, আমি গেলে তুই চোখ খুলিস। কেন? এত কেন কেন করিস কেন? যা বলছি কর, নাহলে কিন্তু আমি তোকে নিয়েই ওয়াশরুমে চলে যাব, তারপর কিছু ঘটলে আমাকে দোষ দিবি না। এই না না, আমি চোখ বন্ধ করছি আমি। নাবিলাকে আস্তে করে ছেড়ে রাফি ভেতরে চলে গেল। দরজাটা লাগিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, বাসলাম, ইজ্জতটা যেতে যেতে বেঁচেছে। নাবিলা দাঁড়িয়ে হাত দিয়ে মুখ ছেকে লজ্জায় লাল হয়ে গেছে। মুচকি হেসে বিড়বিড় করে বলল, পাগল একটা, এভাবে কেউ করে? আমাকে আগে থেকে বললেই হতো যে আমাকে জড়িয়ে ধরবে। ইস, কি লজ্জা। রাফি রাগী মুখ নিয়ে বাইরে চলে আসলো। নাবিলাকে ওখানেই দাঁড়িয়ে থাকতে, কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? উকি মেরে দেখিস নি তো আবার? নাবিলা চমকে উঠে বলল, কি দেখবো? তোমার আবার দেখার? তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কেন আবার? এমনি দাঁড়িয়ে আছি। রেডি হ জলদি, আমি বাহিরে বসছি। নাবিলা চলে গেলে রাফি বলল, ছাগলের বাচ্চাটা একটুর থেকে বেঁচে গেছি। ভাগ্য ভালো যে খেয়াল করেনি, নাহলে মুখ দেখানোই মুশকিল হয়ে যেত। না জানে সারাদিন কি করে। ইভা চাচার সাথে কথা বলছে। নাবিলা পাশে এসে বসে বলল, কি চলছে? নাবিলা, রাফির সাথে সাথে থাকবি কিন্তু, একদম ফাজলামি করবি না, আর ফোন দিয়ে জানাবি। হ্যাঁ জানাবো, চিন্তা করিস না। সমস্যা নেই, আমি তোর আম্মুকে বলে দিব, সাবধানে যাবি, ওকে? চাচি, ঠিক আছে। রাফি বাইরে এসে বলল, মা যাচ্ছি। কিরে ইভা তুই? ওকে, দেখে রাখিস। ওই পাহাড় থেকে আজকে এটাকে ফেলে দিয়ে আসবো, বুঝলি? দেখেছো চাচি, তোমার ছেলে আমাকে কি বলে? আমাকে ভয় দেখায় খালি। নাবিলা, রাফির সঙ্গেই থাকবি, এদিক ওদিক যাবি না কিন্তু। বসে আছিস কেন? চল। সবাইকে বাই বেলে ওরা নিচে চলে আসলো। নিচে নাবিলার আম্মুকে দেখে রাফি বলল, চাচি চিন্তা কর, আমি আসি তো। মেয়েটাকে দেখে রাখিস, খেয়াল রাখিস একটু, আর সাবধানে যাস, পৌঁছে ফোন দিস। আচ্ছা ঠিক আছে। নাবিলা বলল, বাইক নিবি? রাফি তাকিয়ে বলল, কানের নিচে মারবো একটা। গাড়িতে ওঠ, বাইক নিয়ে অত তো যাবো নাকি? রাগ দেখাচ্ছিস কেন? আমি তো জানতে চাইলাম। কথা না বলে ওঠ। দেখ, এমন করলে কিন্তু আমি যাব না বলে দিলাম। বাহ, ভালো তো, ভালো কথা বলছিস, থাক তাহলে। ভালো কথা, আমি তো এমনিই বললাম। নাবিলা জলদি গাড়িতে উঠে বসলো। রাফি মাথা নাড়িয়ে গাড়িতে উঠে পড়ল। সবাইকে বাই বলে বেরিয়ে পড়লো। কিছু দূরে আসতেই নাবিলা বলল, আচ্ছা,
তোর খালা এত দূর কেন বিয়ে করলো? যাক, ভালোই হয়েছে বল, পাহাড় দেখতে পারবো এই জন্য। রাফি নাবিলার দিকে তাকিয়ে ভাবলো। আমাকে পাগল করে ছাড়বে, শুরু হয়ে গেছে বেহুদা কথা। নাবিলা বাইরের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, রাফি রাফি রাফি, স্টপ স্টপ। রাফি ভয় পেয়ে গাড়িটা থামিয়ে বলল, নাবিলা ঠিক আছিস? কি হয়েছে দেখি, কি হয়েছে? নাবিলা হেসে বলল, ফুচকা। রাফি অবাক হয়ে বলল, রে নাবিলা, এত জোরে চিৎকার দিছিস ফুচকা দেখে? জুতা কই আমার? আজকে তোকে মেরে ফুচকার সাথে ভর্তা করে খাবো আমি। নাবিলা মুখ ফুলিয়ে বলল, আমি ফুচকা খাবো। রাফি হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, হতাশ হয়ে বলল, নাম নাম গাড়ি থেকে। কই ফুচকা? নাবিলা ফিক করে হেসে বলল, ওই যে, আয় আয়। নাবিলা এক দৌড়ে ফুচকা দোকানের সামনে হাজির। রাফি নেমে এসে নাবিলাকে দেখে কোমরে হাত দিয়ে বলল, কোন পাগলের খপ্পরে পড়লাম আমি? নাবিলা হাত দিয়ে ঢেকে রাফিকে বলল, কি রে, আয়, দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়। রাফি এসে নাবিলার দিকে তাকিয়ে বলল, এই ফুচকা পরে খেলে হতো না? আমাদের সেই কোথায় যেতে হবে, সময় লাগবে না? পরে কেন খাবো? আমি সহ্য করলেও আমার পেট এটা সহ্য করবে না, বুঝলি? খাবি তুই? আয়, দুজনে মিলে খাই। মামা, আমাদের দুজনের দাও তো, তাড়াতাড়ি দাও। কি আর করার, রাফি চুপ করে বসে আছে। নাবিলা এর মাঝে এক প্লেট শেষ করে ফেলেছে। আরেক প্লেট হাতে নিয়ে রাফির দিকে তাকিয়ে বলল, কি রে, খা, এখনো শেষ করিসনি, খা। রাফি একটা গালে নিয়ে বলল, তুই খা জলদি, যেতে হবে, এই প্লেটই শেষ কিন্তু। কেন, তোর কাছে টাকা নেই? চিন্তা করিস না, আমার কাছে আছে, আমি দিব। বাবা, টাকাওয়ালা হয়ে গেছিস দেখছি। দেখি কত টাকা আছে। নাবিলার পাঁচটা হাতে নিয়ে রাফি খুলতে যাবে অমনি নাবিলা বলল, এই কি করছিস? মেয়ে মানুষের পাস দেখতে নেই, জানিস না? জানবো না কেন, কিন্তু কথা হলো তো, তুই তো মেয়ে মানুষ না, তুই তো পেতনি, তাই সমস্যা নেই। এই রাখ আমার পার্স। চুপ কর, আজকে দেখি তোর পার্সে কি কি আছে। ভালো হবে না কিন্তু, রাফি রাখ বলছি। চুপ করে ফুচকা খা। রাফি পাঁচটা খুলে হাত দিতে 2-3টা লিপস্টিক উঠে আসলো। নাবিলার দিকে তাকিয়ে বলল, এত লিপস্টিক কেন রে? ঠোঁটে দিস নাকি খাস? তোর কি, আমি যাই করি, রাখ বলছি। দেখি আর কি কি আছে। রাফি একের পর এক বের করছে, একবার আয়না, একবার কাজল, একবার আয়না। রাফি মনে মনে বলল, তো দেখছি ছোটখাটো একটা মেকআপের শোরুম নিয়ে এসেছি দেখছি। এখানে আরেকটা চেন আছে, এটাতে আবার কি আছে দেখি তো। রাফি অবাক হয়ে গেল, নাবিলার দিকে তাকিয়ে বলল, রে নাবিলা, এত টাকা কই পেলি? লাগবে নাকি তোর? তোর মতো ফকির নেই নাকি আমি? তাহলে বলছিস কেন? রাখ আমার টাকা। চুরি করছিস নাকি? দেখ, ভালো হবে না কিন্তু, আমাকে দেখে কি তোর চোর মনে হয়? না হওয়ার কি আছে, হতেও তো পারে। নাবিলা পাঁচটা টান দিয়ে নিয়ে পাশে রেখে বলল, তুই চোর, তোর বউ চোর, আমাকে চোর বলা, তাই না? হলো তোর। আরেক প্লেট, তারপরে চলে যাব। কি আরো এক প্লেট? কুচি করেছে তোর ফুচকা, রাখ বলছি। মামা, কত হয়েছে? 200 টাকা। নাবিলার দিকে তাকিয়ে বলল, 200 টাকার খেয়ে ফেলেছিস? এটা তোর পেট নাকি ফুচকার গোদাম? মামা এই যে। নাবিলা মুখ ফুলিয়ে বলল, আমি আরো খাবো। খাওয়াচ্ছি তোকে। নাবিলার হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে এসে বলল, গাড়িতে ওঠ। না, উঠবো না, আমি ফুচকা খাবো। রে নাবিলা, রাখ, উঠে যাবে কিন্তু। তা আমার কি, আমি কিছু জানি না, আমি খাবো। আর এক প্লেট খেলে কি হবে? চল না প্লিজ। এত ফুচকা খেলে অসুস্থ হয়ে পড়বি, চল বলছি। না। উঠবি না? তুই উঠবি না, তোর ঘাড়ে উঠবে। রাফি নাবিলাকে এক প্রকার জোর করেই গাড়িতে উঠিয়ে দিল। রাফি গাড়িতে বসে সিট বেল্ট বেঁধে বলল, রে সিট বেল্ট বাদ। পারবো না। মুখ ফুলিয়ে লাভ নেই, ওইসব আমার দেখার টাইম নেই। এই বলে নাবিলার সিট বেল্টটা রাফি বেঁধে দিতে গেল। রাফির মুখটা নাবিলার মুখের একদম কাছে চলে এসেছে। নাবিলা রাফির মুখের দিকে তাকিয়ে আছে। রাফির চোখটাও নাবিলার চোখে পড়ল।
একদম কাছাকাছি মুখ দুজনের, যেন একটি হলেই ঠোঁটে ঠোঁট লেগে যাবে। নাবিলার ভেতর থেকে কেমন যেন ফিল করছে, বুকের ভেতরে হঠাৎ করে ধুকধুক শব্দটা জোরালো রূপ নিয়েছে। রাফি নাবিলাকে দেখে বলল, নাবিলা তোর গাল দুটো লাল হয়ে গেছে কেন? নাবিলা হাত দিয়ে রাফিকে সরিয়ে গালে হাত দিয়ে বলল, এমনি। এমনি না, বকেছিলাম এত ফুচকা খাস না, ওইসব ফুচকা খাওয়ার জন্য হয়েছে, বুঝলি? নাবিলা মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, গাদা একটা, এটাও বোঝে না যে একটা মেয়ের মুখ কেন লাল হয়। কবে বুঝবে আমার এই লাল মুখের ভাষা? রাফি বলে উঠল, কিরে চুপ করে বসে আছিস যে, শরীর ঠিক আছে তো? নাবিলা আস্তে করে বলল, শরীরের আবার কি হবে, যা হওয়ার তা তো মনেই হয়েছে। কি বললি? কিছু না। তোর কথার নামে কিছুই বুঝলাম। তা বুঝবি কেন? আজ যদি আমার জায়গায় অন্য কোনো মেয়ে হতো তাহলে ঠিকই বুঝতি। মানে? কিছু না। তুই চুপ আছিস, চুপ করে বসে থাক, তাতেই ভালো। তারপর আর কোনো কথা বলেনি নাবিলা, চুপ করেই বসে আছে। পথে অবশ্য 2-3 জায়গায় ফুচকার দোকান দেখেছিল নাবিলা, তবে আর কিছু বলেনি। দেখতে দেখতে বিকেল হয়ে এসেছে, গাড়িতে তেল ভরে আবারও রওনা দিল ওরা। আর বেশি দিন নেই, মিনিমাম 20 মিনিট লাগতে পারে। নাবিলা জানালা দিয়ে তাকিয়ে আছে বাইরে, চুলগুলো বাতাসে উঠছে, রাবির মুখেও বারবার চুল এসে পড়ছে, তবে সেদিকে নাবিলার কোনো খেয়াল নেই। রাফি বলল, নাবিলা? নাবিলা আস্তে করে বলল, ক্ষুধা লাগেনি? না। রাফি মুচকি হাসলো। ওর এই না বলার মাঝে হ্যাঁ কথাটা লুকিয়ে আছে, তবে হয়তো সরাসরি না বললেও রাফি সেটা বুঝতে পেরেছে। একটু দূরে আসতেই একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো রাফি। এরপর আর হয়তো পাওয়া যাবে না, কারণ এটা একটু গ্রাম্য টাইপের খাবার জায়গা, সহজে পাওয়া যায় না, যেতেও পারে না। রাফি নেমে বলল, রে বসে আছিস কেন? আমার খিদা নেই, আমি খাবো না। বিরিয়ানির গন্ধ পাচ্ছিস? পেট আমার দৌড়াদৌড়ি করছে, না গেলি আমিই যাই, তুই তাহলে থাক। রাফি ভেতরে চলে গেল। নাবিলা তাকিয়ে বিড়বিড় করে বলল, হনুমান একটা, দেখছে যে রাগ করেছি, একটু রাগ ভাঙিয়ে বললেও তো পারে, একটু ভালো করে বললেও তো পারে। মন নামক জিনিসটাই নেই হনুমানটার কাছে। খিদেতে আমার পেটে ভূমিকম্প চলছে, আর ব্যাটা হলো বেড়াল, একা একা চলে গেল। একা একা বিরিয়ানি খাবে না, খাওয়াচ্ছি বিরিয়ানি। নাবিলা গাড়ি থেকে নেমে হন হন করে ভেতরে ঢুকে গেল। নাবিলাকে দেখে রাফি মুচকি এসে বলল, জানতাম ঠিক সুর করে চলে আসবি। রাফি আগে থেকে দুজনের খাবার অর্ডার করে রেখেছে। নাবিলা এসে রাবির সামনে বসে পড়ল। রাফি হাসি চেপে বলল, রে তোর না খিদে নেই, তো আসলি কেন? এখন খিদে লেগেছে। এই বললি খিদে নেই, আবার বলছিস যে এখনই খিদে লেগেছে, বুঝি না তোর কথাবার্তা। আমার পেট যখন ইচ্ছা তখন ক্ষুধা লাগবে, তোর কি? তোর কাছে শুনে খিদে লাগবে না কি? ঢং। তোর কি? আমি ঢং করলে তোর কি? এর মাঝে খাবার নিয়ে হাজির। টেবিলে খাবার দিলে রাফি বলল, নে শুরু কর। নাবিলা ঝাড়ি মেলে বলল, আমি শশা ছাড়া বিরিয়ানি খাই না, শশা লাগবে আমার। কি কথা, মানুষ আর শশা ছাড়া খায় না মনে হয়? কেন যে আম্মু তোকে আমার গলায় ঝুলিয়ে দিল, ছাগল একটা। রাফি ওখানকার লোককে বলে সালাদ এনে দিল নাবিলাকে। নাবিলা কিছু না বলে নিজের মতো খাওয়া শুরু করে দিছে। নাবিলার খাওয়া দেখে রাফি বিড়বিড় করে বলল, রাক্ষস একটা। নাবিলা মাথা উঁচু করে বলল, আমি বয়রা না, শুনতে পাই সব। রাফি কিছু না বলে খেতে লাগলো। খাওয়া শেষ করে আবারও রওনা দিল। এর মাঝে রাফি ফোন করে খালুকে বলল যে ওরা চলে এসেছে প্রায়। নাবিলা বলল, রাত হয়ে আসছে তো, পাহাড় দেখবো কিভাবে? কালকে দেখা যাবে। স্বামী কি চলে যাচ্ছে নাকি? নাবিলা আশেপাশে বারবার তাকাচ্ছে। নাবিলা হেসে বলল, বাহ, তোর খালার বাসা তো হেপি জায়গায়, কত গাছগাছালি, উঁচু নিচু কত পাহাড়, হেপি জায়গা রে। আমার তো সেই লাগছে। তাহলে এখানে একটা ছেলেকে দেখে বিয়ে করে নে। নাবিলা রাফির দিকে তাকিয়ে মুখ বাঁকা করে বলল, শখ কত, আমাকে বিয়ে দিতে এসেছে। কেন করবি না বিয়ে? একদিন তো করতেই হবে। সে একদিন পরে দেখা যাবে, তোকে এত মাথা ঘামাতে হবে না। দেখতে দেখতে ওরা চলে আসলো।
রাফির খালা বাসার সামনে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিল। রাফি এসে খালাকে সালাম দিয়ে বলল, খালা কেমন আছো? এই তো ভালো, এতদিন পর মনে পড়লো বুঝি। খালা এই হলো নাবিলা। থাক, বলতে হবে না, আমি মনে হয় চিনি না। তবে এর আগে যখন গেছিলাম তখনও ছোট ছিল, 1 বছরে কত বড় হয়ে গেছে। কেমন আছো মা? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আসো, ভেতরে আসো। খালু কই খালা? বাজারে গেছে, চলে আসবে। আয় তোরা। ভেতরে এসে রাফির খালা শাহেদা বেগম নাবিলাকে নিয়ে ওনার মেয়ে ঐশীর রুমে চলে আসলো। ঐশী বউ নিয়ে পড়ছিল। নাবিলা বলল, আপনার মেয়ে? হ্যাঁ, ঐশী। জি মা। এই দেখ কে এসেছে, তোর নাবিলা আপু। রাফি ভাইয়ার বোন, তাই না? হ্যাঁ। হাই আপু। হাই, কেমন আছো? ভালো, তুমি? ভালো। কি করছো? ছবি আঁকছি। কই দেখি। খালা বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। কিছু লাগলে ঐশীকে বলো। আচ্ছা। রাফি সোফায় বসে টিভি জুড়ে নিয়েছে। খালা এসে বলল, কিরে, ফ্রেশ হয়ে নে আগে। যাচ্ছি খালা। খালা ঐশী কোথায়? রুমে। ওর এসএসসি পরীক্ষা হয়ে গেছে? হ্যাঁ, কদিন আগেই তো হলো। রেজাল্ট দেয়নি? না, এখনো দেয়নি। তুই ফ্রেশ হয়ে আয়, আগে যা। রাতে ডাইনিং টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছে। রাফি বলল, খালু এখানে পাহাড় ভ্রমণ যাওয়ার কোনো সুবিধা আছে নাকি? আছে তো, কত টুরিস্টরা এখানে আসে কেন? নাবিলা দেখতে এসেছিল আর কি। ঐশী বসে বলল, ভাইয়া আমিও যাব। অবশ্যই যাবে, আমরা একসাথে যাব। কেমন? ইয়াহু, কত মজা হবে। ঠিক আছে, আমি কাল তাহলে একটা লোক ঠিক করে দেব, তোদের সাথে যাবে। তাহলে তোদের সব কিছু ভালো করে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। রাতে নাবিলা খাটে হেলান দিয়ে বসে ফোন টিপছে। ঐশী এসে বলল, আপু ভাইয়া ডাকছে। আমাকে? কোথায়? ও পাশের রুমে। আচ্ছা, আমি আসছি। রাফি শুয়ে শুয়ে ফোন টিপছে। নাবিলা রুমে এসে বলল,